রেলওয়ে সেক্টরের একটা অদ্ভুত কোম্পানি। রেলওয়ে সেক্টর তো দৌড়চ্ছে, সব ভালো কথা, কিন্তু যে কোম্পানিটার কথা বলছি কোম্পানিটা কিন্তু প্রচুর কারেকশনে ছিল, মানে 70-80% কারেকশন হয়ে গেছিল কোম্পানিটা। সবচেয়ে বড় কথা, কোম্পানিটা পেনি কোম্পানি, ওটা স্প্লিট দিয়েছে, দেওয়ার পরেই ওটা পেনি হয়ে গেছে। অথচ পেনি বলে নয়, কোম্পানির মধ্যে যে ক্যাপাবিলিটি সেগুলো বেশ কিছু রয়েছে। যেমন কোম্পানি বিদেশে কোম্পানির সঙ্গে কিন্তু মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করেছে, এবং সেই হিসেবে কিন্তু বেশ কিছু কাজ করছে ইন্ডিয়ান রেল পোর্টের ওপরে। ওদের সঙ্গে বেশ কিছু কাজ হয়েছে, সেই কাজের উপরে কাজ করছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। এছাড়াও কোম্পানির যে বক্তব্য রাখা হচ্ছে, ইয়ার অন ইয়ার বেসিসে দেখবো আমরা প্রফিটেবিলিটি ভালো জায়গায় যাচ্ছে, এবং কোয়ার্টারলি বেশ কিছু নেট লসও হয়েছে। আমরা দেখলাম মার্চ 2023-এ যদি দেখি, সেখানে কিছুটা লস দেখেছি। মার্চ 2025-এ আমরা লস দেখেছি। আবার এই লাস্ট কোয়ার্টারও দেখলাম সামান্য 26 লক্ষ টাকা লস হয়েছে। কিন্তু আলটিমেটলি লং টার্মে যদি একটা হিসেব করা যায়, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে কোম্পানির কিছু প্রবাবিলিটি রয়েছে, কিছু রয়েছে স্কোপ, কিছু রয়েছে ট্র্যাপ। অর্থাৎ কোম্পানির মধ্যে ভালো কিছু দিক রয়েছে, খারাপ কিছু দিক রয়েছে, দুটোই রয়েছে। কিন্তু সবকিছু বলার আগে এই ভিডিওটা কোনো মতে কেনা বেচার উদ্দেশ্যে বলা নয়, এটা এডুকেশন পারপাস, যে এই ধরনের পেনি কোম্পানিতেও বা এই ধরনের কোম্পানিতেও পজিটিভিটি থাকতে পারে অথবা নেগেটিভিটি থাকতে পারে। কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে, কোম্পানি কিন্তু যেটা সেলস গ্রোথ অনেকটা লাস্ট বছরের তুলনায় কম হয়েছে, কিন্তু তাও একটা প্রবাবিলিটি রয়েছে। অথচ বেশ কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর বুম তো দেখতে পাচ্ছি, কিন্তু একটা স্টককে নিয়ে কথা না বললে নয়। স্টকটা পেনি স্টক, অর্থাৎ 30 টাকা দামে চলে আসা স্টক। স্টকটা কিন্তু আমাদেরকে প্রচুরভাবে টেনশনে ফেলেছিল একটা সময়, প্রায় 80% মতো কালেকশন হয়ে গেছিল স্টকটা। এবং আমি কিন্তু আজ নয়, সেই কোম্পানিটাকে নিয়ে বহুদিন কথা বলছি। মানে আমার যদি পুরনো ভিডিও যারা দেখেছেন তারা একমাত্র জানেন যে আমি এই স্টকটাকে নিয়ে কতবার কথা বলেছি বহু জায়গাতে, কিন্তু কারেকশন হয়েছে। আমি এই ঘটনাটাও বলেছি। আজকে স্টকটা দেখলাম প্রায় 11% মতো জাম্প করেছে, 11% জাম্প করেছে শুধু আজকে একদিনে। এর মধ্যে দু তিনটে ব্যাপার তো রয়েছে যেগুলো জানা জিনিস, সেরকম হচ্ছে সামনে বাজেট আসতে চলেছে, সেখানে ইন্ডিয়ান রেলে একটা বরাদ্দ হওয়ার সম্ভাবনা রয়েছে বড় পরিমাণে। সেই জন্য কিন্তু দৌড় শুরু হয়েছে, প্রথম ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে সান্টা র্যালি, অর্থাৎ এই সময় দিয়ে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা অ্যাক্টিভ থাকে না, সেলিং প্রেশারটা কম রয়েছে, আর ডিআইআই কিনে চলেছে। ন্যাচারালি একটা মার্কেটে পজিটিভিটি দেখা যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে রিসেন্ট আরও খবর রয়েছে, যেটা হচ্ছে বেশ কিছু সারপ্লাস হয়েছে, মানে আমাদের প্রফিটেবিলিটি বেড়েছে। এটা একটা ব্যাপার। আরও একটা ব্যাপার হচ্ছে টিকিটের দাম বাড়ানো হচ্ছে, ফলে তার ফলে কিন্তু আলটিমেটলি এই সেক্টরে আরও বুস্টিং হবে। এই ব্যাপারগুলো প্রথম। কিন্তু সেটা তো খুব ভালো কথা, প্রতিটা ভালো ভালো স্টকের মধ্যে দারুণ দারুণ ইম্প্রুভমেন্ট হচ্ছে, ভালো রিটার্ন, খুব ভালো কথা। কিন্তু ব্যাপার হচ্ছে এমন একটা স্টকের কথা বলছি যে স্টকটা কিন্তু পেনি স্টক, অর্থাৎ একদম কম দাম। সেটা তো এক নাম্বার। শুধু তাই না, দু নম্বর, যদি কেউ 1 বছরের রিটার্ন দেখেন সেখানেও দেখবেন যে কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। 33 টাকা 70 পয়সা এখন এই মুহূর্তে চলছে, কিন্তু সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এত কালেকশন হয়েছিল কেন? তার প্রধান কারণ হচ্ছে ছোট ছোট সব কোম্পানিগুলো, মানে এই কোম্পানিগুলো খুবই ছোট, যেতে পারে ন্যানো ক্যাপ কোম্পানি। মানে আমি যদি ফান্ডামেন্টালটা আজকে একটু দেখে নেবো, ফান্ডামেন্টাল দেখার সঙ্গে ম্যানেজমেন্ট কি বলছে, অর্ডার বুক কেমন রয়েছে, ভবিষ্যৎ রয়েছে কেমন, এখন কি সুযোগ রয়েছে না এটা একটা ফাঁদ বলে মনে হচ্ছে, এই সমস্ত কিছু বলবো। সব যে দেখে শুনে তবেই কিনতে হবে। একটা বিরাট বড় প্রশ্ন হচ্ছে পেনি স্টকে ইনভেস্টমেন্ট করাটা উচিত কিনা। প্রথমত না, কিন্তু এমন যদি কোনো পেনি স্টক হয় যেটা কিনা ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি সেখানে কেমন রয়েছে ফান্ডামেন্টাল, সেটা নিয়ে কিন্তু বক্তব্য রয়েছে। মানে আমি যদি বলি 1988 সালে এই কোম্পানিটা স্থাপিত হয়। কোম্পানির নাম হচ্ছে K&R রেল, কোঙ্কন রেলের কথা আমি বলতে চলেছি। এই কোম্পানিটা কিন্তু এখন এর যে ফান্ডামেন্টালের মধ্যে যদি যাই, মার্কেট ক্যাপ আমরা দেখছি খুবই অস্বাভাবিক, 129 কোটি। তারপরে বোঝা যাচ্ছে কোম্পানিটা কত ছোট কোম্পানি, ন্যানোর থেকেও ছোট কোম্পানি। এই কোম্পানির এখন এই মুহূর্তে কিন্তু পি আমরা পাচ্ছি না, মানে খুব রিস্কি জায়গা রয়েছে। অথচ কোম্পানিটার রিটার্ন দিচ্ছেও কিন্তু একদিনে দেখলাম 11% জাম্প করলো। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত রয়েছে? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 9 পয়েন্ট সামথিং রয়েছে, আর রিটার্ন অন ইকুইটি কত রয়েছে? 7 পয়েন্ট সামথিং। এইগুলো কিন্তু কোনোটাই ভালো কথা বলছে না। আচ্ছা, শুধু তাই না, প্রোমোটার হোল্ডিংয়ে যাব। প্রোমোটার হোল্ডিংয়ের সংখ্যা রয়েছে 44%। প্রোমোটার হোল্ড করছে এখানে, 44.6% প্রোমোটার হোল্ড করছে। শুধু তাই নয়, এফআইআই সামান্য পরিমাণ ছিল, ডিআইআই কেউ নেই। এফআইআই সামান্য ছিল, তাও কমিয়ে যাচ্ছে, 0.04 ছিল, 0.3 করছে। ম্যাক্সিমামটা রিটেলারের পাস রয়েছে পাবলিকের কাছে, 55%-এর বেশি কিন্তু পাবলিক নিয়ে গেছে, প্রচণ্ড রিস্কি তৈরি করে দিয়েছে। ইভেন থেকে বেশ কিছু আপডেটও দিয়েছে, যেরকম এই মুহূর্তে বেশ কিছু প্রজেক্ট ওর সঙ্গে যুক্ত রয়েছে। বাইরের কিছু প্রজেক্টও কাজ করছে ওরা, মানে বিদেশের প্রজেক্টও কাজ করেছে। ইন্টারন্যাশনাল যে প্রজেক্টগুলোর মধ্যে একটা রয়েছে সাউথ কোরিয়ার সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে
একটা কম্পোজিট স্লিপার প্ল্যান্ট এরা তৈরি করছে, খুব অত্যাধুনিক ধরনের, তাতে কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান রেলের ক্ষেত্রে এই কোম্পানিটার যে সমস্ত বগি তৈরি করা, ইনস্ট্রুমেন্ট তৈরি করা, ইলেকট্রো পার্টসগুলো তৈরি করা, এইগুলোর উপরে যাকে বলবো আমরা ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের তিনটে ব্যাপারেই কিন্তু কোম্পানিটা কাজ করছে। আচ্ছা, এছাড়া আমরা জানি যেটা এই স্টকটা স্প্লিট করেছিল এবং 10টা মানে একটা 10টা টুকরো করেছে, সেটা ঠিক আছে, কিন্তু বেশ কিছু প্রজেক্টও এদের সঙ্গে রয়েছে। ইন্ডিয়ান পোর্ট রেল, যেটা মানে পোর্টের সঙ্গে তো যুক্ত রয়েছে রেলের পার্ট, তাদের সঙ্গেও কিন্তু এই কোম্পানিটার যুক্ত রয়েছে। আর রেজাল্টটা দেখি, মানে লাস্ট ইয়ারে যে রেজাল্ট দেখিয়েছে সেখানে যদি দেখি তাহলে দেখবে চমকে যাওয়ার মতো। মানে 161 কোটি সেলস যেটা ছিল, সেই সেলসটা কমে চলে এসছে 33 কোটিতে। বোঝা গেছে কোথায় থেকে কোথায় এক বছর লেগে গেছে। এমনকি গত কোয়ার্টারও 88 ছিল, এবারে 33 হয়ে গেছে। আবার যদি নেট প্রফিটে যায়, গত বছরও যেখানে নেট প্রফিট 4 কোটির মতো ছিল, সেই নেট প্রফিটটা এখন চলে এসছে নেগেটিভ, মানে নেট লস 0.26 হয়ে গেছে, মানে 26 লক্ষ টাকা লস হয়ে গেছে। মানে আর গতবারে তাও লাভ ছিল 0.57, কিছুটা লাভ ছিল। মানে এইরকম অবস্থা হয়ে গেছে কোম্পানিটা। এই হলো কোম্পানির পরিস্থিতি। কোম্পানিটা কিন্তু একদিনেই আমরা দেখলাম 11% মতো কিন্তু জাম্প করেছে। এই যে ব্যাপারটা হয়েছে, এটাকে এখন এই মুহূর্তে কি বলা যেতে পারে? প্রথম ঘটনা যেটা বলার সেটা হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল আমরা দেখলাম, ফান্ডামেন্টাল আমাদের কাছে একদমই ভালো লাগলো না, এটা সবচেয়ে বড় কথা। দ্বিতীয়ত হচ্ছে অর্ডার পাচ্ছে কিন্তু যদি প্রফিট না দেখাতে পারে তাহলে কোনো লাভ নেই। তৃতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে টোটাল উইকনেস দেখতে পাচ্ছি। প্রোমোটারের সংখ্যা 44%, কোনো ডোমেস্টিক ইনভেস্টার তারা নেই। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সামান্য পরিমাণে 0.04 ছিল, তারাও সেল করে যাচ্ছে। ম্যাক্সিমামটা পাবলিকের কাছে রয়ে গেছে। এটা কিন্তু দূর থেকে মোটামুটি দেখলে একটা ট্র্যাপ বলেই মনে হচ্ছে। মানে এখানে আমি খুব বেশি পজিটিভ এখনো দেখতে পাচ্ছি না। এবারে পজিটিভ যদি আপনারা বলেন যে হ্যাঁ, বিদেশে সাউথ কোরিয়া কোম্পানির সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে, ইন্ডিয়ান রেল পোর্টের সঙ্গে এরা একটা কাজ চলছে, বেশ কিছু প্রজেক্ট ছোট ছোট কাজকর্ম করছে। এবং সবচেয়ে বড় কথা, ন্যানো ক্যাপ কোম্পানি, এদের সবচেয়ে বড় প্রবলেম আসছে সেটা হচ্ছে যে ক্যাশের প্রবলেমটা চলে আসছে। ক্যাশের পরিমাণটা খুব কম থাকছে, ফলে যেগুলোকে ইমপ্লিমেন্টেশন করাটা একটা চাপ হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে রিটা আজকে হয়তো 11% দিচ্ছে, তার মানে যে জাম্প করবো, তার মানে বিরাট কিছু হবে, তার মানে যে বিরাট তা নয়। ব্যাপারটা কি হয় যে ভবিষ্যতে গভর্নমেন্ট তরফ থেকে বাজেটে কিছু লাভ পেতে পারে, এই কোম্পানি কিছু লাভ হতে পারে, কিছু অর্ডার পেতে পারে, এই চিন্তা করে কিনছে। ম্যাক্সিমাম যারা কিনছে তারা কিন্তু ট্রেডার লেভেল, মানে তারা এখনই নিয়ে 5 বছর পরে চিন্তা তারা করছে না, ভাবছে 30 টাকায় আছে, এরপরে 45 টাকা হবে, 15 টাকা লাভ করবো, 1000-2000 কোয়ান্টিটি কিনে রেখে দিই, আমরা কিছুদিনের মধ্যে এটা লাভ করে নেবো। তো এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই মুহূর্তে এন্ট্রি করা লং টার্মের জন্য খারাপ হতে পারে কি পারে না, ব্যাপার পজিটিভ ব্যাপার আসতেই পারে। বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু প্রফিটেবিলিটিটা তুলনামূলকভাবে কম থাকে, যেগুলো যেহেতু অর্ডার নেই বা তেমন ভালো করে। যেমন আমি যদি দেখি কোয়ার্টারও দেখি, মার্চ 2025 কোয়ার্টারও কিন্তু নেট লস ছিল 8 কোটি টাকা। এবারে যেটা 0.26 লক্ষ টাকা নেট লস রয়েছে, সেটা তার মানে এইসব কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা প্রফিটেবিলিটি দেখতে পারি। যেরকম আমি যদি দেখি রেভিনিউ গ্রোথ, যদি ইয়ারলি দেখি তাহলে দেখবো যে 389 কোটি যেটা ছিল 662 কোটি এবং 696 কোটিতে দাঁড়িয়েছে, মানে প্রতি বছরে বছরে অ্যানুয়ালি এভাবে বাড়ছে। আর নেট প্রফিটও যদি দেখি 6 কোটি ছিল আগের বারে, অর্থাৎ 2023 সালে। 24 সালে হচ্ছে 7 কোটি 7 লক্ষ। যদি তারপরে যাই 2025-এ, আমরা দেখছি 6 কোটি 20 লক্ষ। অর্থাৎ এভাবে বলা যাচ্ছে না কোম্পানিটা যে এক্ষুনি খারাপ বা ফাঁদে রয়েছে। অর্থাৎ এক্ষুনি এই ব্যাপারটাকে বলা যেতে পারে যে আলটিমেটলি কোম্পানির ফান্ডামেন্টাল আপাতত দেখে মনে হচ্ছে খারাপ জায়গা, ভালো নয়। কিন্তু লং রান যদি যাওয়া যায়, বড় একটা সময় দেখা যায়, তাহলে আমরা দেখতে পারবো কোম্পানি কিন্তু একটা কনসিস্টেন্সি নিয়ে রয়েছে। কনসিস্টেন্সি একটা ছোট্ট কোম্পানির কাছ থেকে খুব বেশি আশা যদিও করা যায় না, কিন্তু একটা কিন্তু স্কোপ তৈরি করে আমাদেরকে ভবিষ্যতের দিকে যে ভালো কিছু করতে পারে। তো আজকের মতো এক্সপেকটেশন নিয়ে শেষ করছি।